বাংলায় প্রথম দফায় ভোট গ্রহণ 19 এপ্রিল। 3টি কেন্দ্রে হবে নির্বাচন, আলিপুরদুয়ার, তারই সঙ্গে কোচবিহার এবং জলপাইগুড়ি। এবং প্রত্যেকের নজর রয়েছে কোচবিহার কেন্দ্রের দিকে, কারণ সেখানে বিদায়ী সাংসদ, শুধুমাত্র সাংসদই নন, তারই সঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তার কেন্দ্র নিয়ে উত্তেজনা তুঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দ্য ওয়ালের সম্পাদক শঙ্খদীপ দাস। তাকে জিজ্ঞেস করব, এই যে নিশীথ প্রামাণিকের যে কেন্দ্র, সেই কেন্দ্র নিয়ে একটা উত্তেজনা বরাবরই থাকে। এবারেও রয়েছে যে সেখানে কে জয়লাভ করতে পারেন, কার পাল্লা ভারী, এটা নিয়ে একটা দোলাচল চলছে। এর মধ্যেই দেখা গেল যে পুলিশ তার কনভয় তল্লাশি করলেন, সেটা নিয়ে আরেকটা উত্তেজনা উস্কে গেল। কি বলবেন, কি হতে পারে সে কেন্দ্রে? না দেখো, কোচবিহারে এই যে এক্সাইটমেন্ট, এটা গত বছর ইলেকশনের সময় থেকে একটু বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে গতবার ইলেকশনের ঠিক আগে নিশীথ প্রামাণিক, নিশীথ ছিলেন তৃণমূলের জেলা যুব সভাপতি। সেখানে নিশীথ তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেন এবং তারপরে হচ্ছে যে গতবার কোচবিহার সিটে ইলেকশনে প্রবল মারপিট হয়, মানে ইলেকশনের দিন প্রবল অশান্তি। এবং শুধুমাত্র আমরা লোকসভা ভোট কেন, আমরা তারপরে দেখেছি যে বিধানসভা নির্বাচনেও গোটা কোচবিহার জেলাতে মানে তুলকালাম ঘটে গেছিল এবং শীতলকুচিতে তোমার গুলি চালানোর ঘটনা পর্যন্ত ঘটে গেছিল ভোটের দিন। তার ফলে সেখানে যখনই অপোজিশন স্ট্রং থাকবে যেখানে, সেখানে তো এই অশান্তি বা এই দ্বন্দ্বটা একটু জোরদার হবে। তুমি মনে করে দেখো যে তৃণমূলের সময় তো তৃণমূল যখন আস্তে আস্তে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার মতো জেলাতে যখন নিজেদের শক্তি বাড়াতে শুরু করে, সবচেয়ে বেশি অশান্তির ঘটনা ঘটেছে কিন্তু এখানেই। তা অশান্তি ঘটছে কারণ হচ্ছে যে সেখানে শাসক দলকে রেজিস্ট করছে বা বিরোধ তৈরি করছে যে একজন। সেখানে এখন নিশীথ প্রামাণিক শুধুমাত্র সাংসদ নয়, এবং পশ্চিমবঙ্গ থেকে বিজেপির যে কজন মন্ত্রী হয়েছে এখনো পর্যন্ত, বিজেপির যে কজন মন্ত্রী হয়েছেন, নিশীথ তাদের মধ্যে মানে সবচেয়ে হেভিওয়েট বলা যেতে পারে। তার কারণ হচ্ছে যে অমিত শাহ জুনিয়র এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তো আমাদের আজকে মৌলিক দেখার যেটা, সেটা হচ্ছে যে এবার কোচবিহারে কি হতে পারে। এখন দেখো, আমরা কিছু ওপিনিয়ন পোল দেখেছি এবং মোটামুটিভাবে যে কোনো ওপিনিয়ন পোল আমরা দেখেছি তাতে কোচবিহারে বিজেপিকেই এগিয়ে রাখা হচ্ছে। এখন আমি বলবো না কোনো ওপিনিয়ন পোল ঠিক বা ভুল, কারণ ওপিনিয়ন পোলকে আমরা ভুল হতেও দেখেছি, আবার ঠিক হতেও দেখেছি। সব ওপিনিয়ন পোল আবার একরকম হয় না, কে কতটা ওরা স্যাম্পল সাইজ নিচ্ছে সেটার উপরেও ডিপেন্ড করে। কিন্তু মোটের ওপরে যে ওপিনিয়ন পোলগুলো লোকসভা ভোটের আগে আসছে, তাতে দেখাচ্ছে যে নিশীথের একটা অ্যাডভান্টেজ দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে নিশীথ এগিয়ে রয়েছে। এবার নিশীথের পক্ষে কি কি বিষয় রয়েছে, যদি সেটা একটু ভালো করে মানে বিস্তারিত জানান। না দেখো, নিশীথ প্রামাণিকের পক্ষে যে ফ্যাক্টরগুলোকে মানে আমরা আমাদের জেলা করেসপন্ডেন্টের সঙ্গে কথাবার্তা বলে যেটা বুঝতে পারছি, যে নিশীথ প্রামাণিকের পক্ষে ফ্যাক্টরগুলো হচ্ছে, দেখো এই লোকসভা ভোটে বা আমরা গত লোকসভা ভোটেও দেখেছি যে কিছুটা হলেও একটা মোদি ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে, মানে আমি বারবার বলছি যে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট ন্যাশনাল ইস্যুতে হচ্ছে না, পশ্চিমবঙ্গের লোকসভা ভোট হচ্ছে যে লোকাল ইস্যুতে। এবং সেখানে একটা যদি কোনো ন্যাশনাল ফ্যাক্টর বা ইয়ে থেকে থাকে, সেটা হচ্ছে না একটা নরেন্দ্র মোদী ফ্যাক্টর আছে। আমরা দেখছি যে কোচবিহারে নরেন্দ্র মোদীর যে মিটিং হয়েছে, সেখানে হিউজ একটা ক্রাউড হয়েছে, একটা প্রচুর জনসমাগম। তো সেখানে একটা মোদী ফ্যাক্টর কাজ করতে পারে ওর পক্ষে। দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি নিশীথ প্রামাণিকের উচ্চতাটা, রাজনৈতিক উচ্চতা অনেকটা বাড়িয়ে দিয়েছে, একটা সেন্ট্রাল মিনিস্টার করেছে এবং দ্যাট টু MOS হোম। তার ফলে এবং নিশীথেরও ওখানে চলাফেরা, তার জেট ক্যাটাগরি, নিরাপত্তা সব মিলিয়ে একটা প্রভাবশালী একটা নেতার মতন তৈরি হয়েছে। তো বলে সেখানে একটা ফ্যাক্টর কাজ করতে পারে। তার উপরে লোকাল ইস্যুস যেগুলো আছে, যেগুলোকে নিশীথ ক্যাশ ইন করার চেষ্টা করছেন, সেইগুলো আছে। কিন্তু আমি বলবো যে নিশীথ প্রামাণিকের পক্ষে এবারে যে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন এবার গতবার যে ভোটের সময় যে অশান্তির ঘটনা ঘটেছিল সেইটাকে মাথায় রেখে, বা পঞ্চায়েত ভোটে যে ধরনের হিংসা ঘটনা কোচবিহারে ঘটেছিল সেটাকে মাথায় রেখে ইলেকশন কমিশন এবার একটা ফুলপ্রুফ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে। এবং সব বুথে কেন্দ্রীয় বাহিনী, বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী। এবং তুমি দেখো যে ইন্টারেস্টিং হচ্ছে যে কোচবিহারে এই রান আপ টু দ্য লোকসভা ভোট এখনো পর্যন্ত কিন্তু কোনো বড় ইনসিডেন্ট ঘটেনি। মানে আমার মনে আছে যে গতবার যখন লোকসভা ভোট হয়, আমি আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টকে যতবারই ফোন করেছি, তাকে হাসপাতালে রয়েছে বা পুলিশ থানায় রয়েছে, যে খবর নিচ্ছে যে কোথায় মারপিট হয়েছে বা কিছু। এবারে কিন্তু ছোটখাটো টুকটাক অশান্তি ঘটনা ঘটলো, কিন্তু মেজর কোনো বড় অশান্তি ঘটনা নেই। তার মানে হচ্ছে যে কোথাও না কোথাও একটা শিয়ানে লড়াই হচ্ছে। ঠিক আছে, তো সেটাই আমার মনে হয় যে একটা নিশীথের পক্ষে অ্যাডভান্টেজ। এবং আরও একটা জিনিস দেখবে যে
পঞ্চায়েত ভোটে তো দেখো বিরোধীদের প্রার্থী দেওয়াটাই অনেক জায়গায় বিরোধীরা মানে নিজেদের জোর হোক বা লোকাল পরিস্থিতি হোক প্রার্থী দিতে আগে পারেনি। এবার পঞ্চায়েত ভোটে সিপিএম এবং বিজেপি আগের তুলনায় বেশি প্রার্থী দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যে কোচবিহারে 27খানা গ্রাম পঞ্চায়েত জিতেছে বিজেপি, ঠিক আছে, 127টার মধ্যে, যেটা আগে ছিল না। তো কোনো না কোনোভাবে শুধুমাত্র লোকসভা ভোটে জেতা নয়, নিশীথের একটা ওখানে একটা বিজেপির ভোট তৈরি হয়েছে এবং সেই ভোটটা আমি বলবো না যে পুরোপুরি বিজেপির ন্যাচারাল ভোট, ওটা হচ্ছে তৃণমূল বিরোধী ভোটও হতে পারে একটা বড় অংশ। তার কারণ হচ্ছে যে দেখো ট্র্যাডিশনালি কোচবিহার ছিল তোমার ফরওয়ার্ড ব্লকের সিট, কিন্তু তুমি যদি লাস্ট দুটো ইলেকশনের তুমি কম্পেয়ার করে দেখো যে বামেদের ভোট মানে ওখানে ফরওয়ার্ড ব্লকের ভোট 4 লাখ থেকে সোজা নেমে এসে 46,000। তো এই ভোটটা গেল কোথায়? ভোট তো মঙ্গল গ্রহ থেকে বা চন্দ্র গ্রহ থেকে আসছে না, ওই ভোটটাই পুরোপুরি শিফট করে গেছে নিশীথের দিকে এবং সেই ভোট যদি আবার নিশীথের দিকে থাকে তাহলে নিশীথের অ্যাডভান্টেজ থাকবে। আর তৃণমূলের কি এই ক্ষেত্রে কোনো কি পক্ষে কোনো বিষয় যাচ্ছেই না একেবারে? না, এটা একেবারেই বলবো না যে আমাদের দেখো মানে প্রত্যেকটা ইলেকশনেই পক্ষে বিপক্ষে দুটো পরিস্থিতি থাকে। ডেফিনেটলি তৃণমূলও ওখানে প্রচুর পরিশ্রম করেছে এবং কি করেছে আমি সেটা তোমায় বলি। দেখো 2019 সালের লোকসভা ভোটে মাত্র 55 বা 56 হাজার ভোটের ব্যবধানে নিশীথ প্রামাণিক জিতেছিলেন। এবার সেই ভোটের আগে তৃণমূলের কোচবিহার নিয়ে কতটা প্রস্তুতি ছিল আমি জানি না, কিন্তু কারণ হচ্ছে একটা বড় ফ্যাক্টর হলো নিশীথ নিজেই বেরিয়ে যাওয়া। যাকে তুমি জেলা সভাপতি যুব সভাপতি করেছো, সেই যদি ভোটের আগে দলবল নিয়ে চলে যায় তাহলে কোনো না কোনোভাবে পার্টি উইকেন্ড হয়। এখন গত লোকসভা ভোট থেকে এই লোকসভা ভোটের মাঝখানে তৃণমূল যেটা করেছে যে দেখো আইপ্যাক বলে একটি প্রতিষ্ঠান তৃণমূলের সঙ্গে লেগে রয়েছে, লোকাল লেভেল যে অর্গানাইজেশনটা যে তৈরি করা বা স্ট্রেনথেন করা, সেখানে আগের লোকসভা ভোটে আইপ্যাক নামক বস্তুটির কোনো ভূমিকা ছিল না, এবার একটা রয়েছে এবং ধারাবাহিকভাবে 5 বছর ধরে তারা ওখানে কাজ করছে। প্লাস হচ্ছে উদয়ন গুহ ভেরি অ্যাক্টিভ ওখানে। তো বিজেপির সঙ্গে একটা বড় ডিফারেন্স হচ্ছে তৃণমূলের, যে বিজেপির এখনো 30% বুথে মাত্র লোক রয়েছে, মানে পোলিং এজেন্ট ইত্যাদি প্রভৃতি 70% নেই। কিন্তু তৃণমূলের বুথ লেভেল অর্গানাইজেশন হচ্ছে আনম্যাচড। মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তে বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের কারোর মানে তৃণমূলের সঙ্গে যে বুথ লেভেল যে তাদের অর্গানাইজেশন স্ট্রাকচার কোনো মিল নেই। কারণ তৃণমূলের রক সলিড একটা বুথ লেভেল একটা স্ট্রাকচার রয়েছে। তো সেটাই হচ্ছে তৃণমূলের একটা বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে যে কোচবিহারে যে বুথ লেভেল স্ট্রাকচার। ভোটের দিন তো ভোটটা করাতে হবে, মানুষকে ভোটের কেন্দ্রে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করতে হবে এবং অনেক রকম কাজকর্ম থাকে, যে প্রচার, বাড়ি বাড়ি যাওয়া, জনসংযোগ, এবং হয় কি যে বুথ লেভেল স্ট্রাকচার থাকলে একটা ডাইরেক্ট জনসংযোগও থাকে, যে মুখ চেনা, যে দিদি ভোটটা দিতে হবে, দাদা ভোটটা দিতে হবে, সেও পক্ষে দিক না বিপক্ষে দিক সেটা অন্য ব্যাপার। কিন্তু এই যে টাচ বা এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা তো তোমার বিজেপির নেই। তো ফলে তৃণমূলের বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে সেটা। কিন্তু হ্যাঁ, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের ভূমিকাটাও এখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবার কারণ কোচবিহারে তুমি দেখেছো যে ইলেকশন কমিশন এবার কিন্তু গোড়া থেকে ভেরি স্ট্রিক্ট, এবং হচ্ছে যে প্রতিটা বুথের বাইরে যেভাবে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করার কথা বলা হয়েছে, বা তুমি বলো যে এই যে যেখানে ইনপুট নেওয়া, ইলেকশন কমিশন বলছে যে কোথায় কোনো গন্ডগোল হলে কিভাবে আমি 4-5টা সোর্স থেকে যে ইনপুট কালেক্ট করবো এবং ওখানে আরো ফার্দার ফোর্স পাঠাবো। তো এই ব্যাপারটা একটা বড় ফ্যাক্টর। তো এবং সেই কারণেই আমার মনে হয় যে উদয়ন গুহদেরও একটু রেস্ট্রেন্ট থাকতে হচ্ছে। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন একটু বাড়তি নজরদারি করছে সব জায়গাতে, একটু বেশি স্ট্রিক্ট হচ্ছে। এটা কি শুধুমাত্র আগের অভিজ্ঞতাগুলো থেকে, অর্থাৎ অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে যে অভিজ্ঞতা ছিল? হ্যাঁ, মানে দেখো আমি কেন বলছি উদয়ন গুহরা অনেক বেশি কষাস, তার কারণ হচ্ছে যে তুমি দেখো যে একবার বিধানসভা ভোটের সময় না বা লোকসভা ভোটের সময় অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করে রেখেছেন বাড়িতে, মানে ঘরবন্দি, ঠিক আছে, ভোটের দিন বেরোতে পারেননি, ফোনে কথা বলেছেন কিন্তু বেরোতে পারেননি। তো সেইখানেও যে ওভার অ্যাক্টিভ মানে বা এমন কিছু যা করে না ফেলা, সেই ব্যাপারে সতর্ক থাকতে হচ্ছে যে কমিশন কি পদক্ষেপ করবে, ঠিক আছে। তো ফলে মানে ওইখানে আমি শুধুমাত্র কোচবিহার না, সব জায়গাতেই রয়েছে, কিন্তু কোচবিহারে আমি দেখতে পাচ্ছি যে কমিশনের অ্যাপ্রোচ ভেরি ভেরি স্ট্রিক্ট এবং স্ট্রং। মানে সেটা হতে পারে যে পাস্ট ইলেকশনের যে অভিজ্ঞতা তার ভিত্তিতেই করছে। তো এই অবস্থাতে মানে ভোটের এদিক ওদিক করার খুব জায়গাটা কম, মানে পরিসরটা কম। তার ফলে আমি এখনই বলবো না যে দেখো যে তোমার
নিশীথ এগিয়ে আছে বা তৃণমূল এগিয়ে আছে। আমাদের বক্তব্য হচ্ছে যে এই ফ্যাক্টরগুলো কাজ করছে, যে নিশীথের পক্ষে ফ্যাক্টরগুলো কি বললাম, যে নরেন্দ্র মোদী ফ্যাক্টর, এবং ওখানে হিন্দু ভোটের পোলারাইজেশন একটা ফ্যাক্টর, এবং হিন্দু ভোটের পোলারাইজেশন ফ্যাক্টর রয়েছে বলেই তুমি দেখো যে 21 বিধানসভা ভোটেও তৃণমূল মাত্র 2খানা অ্যাসেম্বলি সিটে জিতেছিল, বাকি সব জায়গাতে তোমার বিজেপি জিতেছিল। তো সেই ফ্যাক্টরগুলো নিশীথের পক্ষে রয়েছে। আর তৃণমূলের পক্ষে অ্যাডভান্টেজ হচ্ছে তাদের বুথ লেভেল স্ট্রাকচার, শীতলকুচি এইসব জায়গাগুলোতে মাইনরিটি ভোট, ঠিক আছে, এবং তৃণমূলের এই যে সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি সরকারে থাকা, তো এইগুলো তৃণমূলের পক্ষে একটা ফ্যাক্টর। ফলে ইলেকশন কিন্তু কোচবিহারে এবারে হাড্ডাহাড্ডিই হবে। একেবারে ফরওয়ার্ড ব্লকের এক সময়ের দুর্গ কোচবিহারে বিজেপি তৃণমূল টক্কর কতটা হাড্ডাহাড্ডি হয় সেদিকে থাকবে আমাদের নজর। আর দুদিন বাদে হতে চলেছে কোচবিহারের নির্বাচন। এখন আমাদের চোখ উত্তরবঙ্গের নির্বাচনের দিকে। আপনাদের চোখ থাকুক দা ওয়ালে, কারণ খবর এখন এখানে।